মির্জাসান মুগ্ধ পর্ব ৪৪-এর প্রথম খণ্ড। জান্নাতুল ফেরদৌস মিথিলা। পরপরে দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর কোনো মুক্তি নেই পিচ্চি। হুটহাট নতুন সম্বোধনে ভরকায় সপ্তদর্শী। বিস্ময়ের অচলতায় ডুবেছে তার সচল মস্তিষ্ক। কানে বোধহয় বাজছে এখনও নির্দয় মানবের শান্ত কণ্ঠস্বর। শব্দদর্শীর নড়েচড় বাড়ল। ক্ষুদ্র বদনখানি রুণবারবের রুক্ষ হাতের বাঁধন হতে মুক্ত করার প্রয়াসে মত্ত থেকে নাক কুচকে তিতিবিরক্ত কণ্ঠে বলল, যার সান্নিধ্যে প্রতি মুহূর্তে কাটে বিষাক্ততায়, তার সাথে পরপারে দেখা করার প্রসঙ্গ আছে কোথা থেকে? আল্লাহ করুক আগামী 6 মাস পর এই প্যালেস নামক জাহান্নাম থেকে মুক্তি পাবার পর দ্বিতীয়বার আপনার মতো জালিমের মুখ দেওয়া শোনো, যাতে আমার করতে না হয়। যুবকের বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টির নিষ্পলক ভঙ্গিতে সপ্তদর্শীর পেল্লবিত মুখখানার পানি নিবদ্ধ। তার বাঁ হাতের শক্ত বাঁধনে বন্দি সপ্তদর্শীর কোমর, বাঁকানো কোমর। ডান হাতের মুঠোয় শক্ত করে আটকানো তলোয়ারের ধাতব হাতল। যুবক হাসল এবার। ধারালো ক্যানাইন দাঁতের রুষ্ট চিপায় পিষ্ট করল পিয়ার্সিং করা নির্মাংসের ঠোঁট। নীরবে চোখ দুটো খানিক ক্ষীণ করে নিয়ে মুখটা এগিয়ে আনলো মাহির মুখপানে। সপ্তদর্শী দ্রুত কিরমির করে উঠল তক্ষুনি। এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নেয় অন্যত্র। বিরক্ততায় চোখ খিচে নিঃশ্বাস টানতেই আচানক তার কানের লতিতে লেপটে গেল যুবকের খাড়া নাকের উষ্ণ ছোঁয়া। ভরকায় মাহি। এক মুহূর্তে হিম কাণ্ডে স্থির হলো তার সর্বাঙ্গ। বেচারির দম আচকানো কণ্ঠনালীর ডগায় অক্ষিপুটের সঙ্গে কুচকে গেল মুখ। তার কানের কাছে যুবকের উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা দোল খাচ্ছে ভীষণ। ব্রিটিশের সুন্দর নাকের ডগাটা এলোপাথারি ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর কোমল ত্বক। মাহি কাঁপছে এবার। কণ্ঠ ফুঁড়ে বেরোচ্ছে না একটি শব্দ। বেচারি টালমাটাল। অসহায়তায় ডুবে থাকা তার হাত দুটো যুবকের বুকের কাছে উঠে এসে সজোরে ঠেলতে গেলেই করুণাগহরে ভেসে এলো রুরমানবের পাকা রহস্যময় বাঁকা কণ্ঠ। কাউকে এত বেশি ঘৃণা করতে নেই মেয়ে, কেননা ভাগ্য বড় কুচুটে জিনিস। দেখা গেল তুই যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা করিস, একটা সময় তাকেই চোখে হারালি। মস্তিষ্কটা তড়াক করে জ্বলে উঠল মাহির। কাঁপা কাঁপা বদনখানি অনড় হলো মুহূর্তেই। চোখ দুটো আরও খানিকটা কুচকে নিয়ে মেয়েটা কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, অসম্ভব, সেটা আপনার স্বপ্নে হবে বিস্ট, বাস্তবে নয়। ফের বাঁকা হাসলো মানব। দক্ষ কূটকৌশলী কায়দায় নিজ নাকের ডগাটা আলতো করে সরিয়ে আনলো মেয়েটার মসৃণ কপলে। সপ্তদশীর সুশ্রী গৌরবর্ণার নাক গালটায় তীব্র ঘর্ষণ চালাচ্ছে নির্দয় মানবের চেহারা নাকের ডগা। সে অপ্রসন্ন কাণ্ডে দুর্বল হচ্ছে বাঁকা মানবী। ভয়ে অস্বস্তিতে কাঁপছে ভীষণ। যুবক আড়ষ্টতায় দেখল সব। দৃঢ় চোয়ালে তেজি ভাব বসিয়ে তীক্ষ্ণ ডান হাত থেকে তলোয়ারটা এক ঝটকায় ছুঁড়ে ফেলল অদূরে। মুহূর্তেই ঝনঝনিয়ে উঠল ধারালো অস্ত্রখানা। সে শব্দের তীব্রতায় সিটিয়ে গেল মাহি। যুবক আলগোছে জোর বাড়ালো হাতের। ডান হাতের রুক্ষ আঙুলের চাপে আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সেথায় অগ্রাসী চাপ বসিয়ে মেয়েটার নত মুখখানা সামান্য উঁচিয়ে তুলে রাজবাড়ি কণ্ঠে শোধালো, অসম্ভব, এটা আবার কি? এমন কোনো শব্দ আমার ডিকশনারিতে আজ অবধি স্থান পায়নি বান্দির মেয়ে। যা একবার আমার মুখ দিয়ে বেরোবে তা শেষ অবধি আমার কল্যাণেই ঘটবে। কজ ইউ নো না, অসাধ্যকে সাধন করাই অধীর রায়ের কাজ। তড়াক করে চোখ খুলল মাহি। ঘাড় বাঁকিয়ে স্তম্ভিত দৃষ্টিতে এক মুহূর্ত তাকিয়ে রইল রুরমানবের পানে। মেয়েটার সহসা ঘুরে তাকানোর যুবকের বিচক্ষণ মস্তিষ্কে হুট করেই বেজে উঠল একখানা প্রশ্ন। তার হৃদয় কুঞ্চিত এই পর্যায়ে। মুখটা হয়েছে গম্ভীর। সে কেমন ক্ষুদ্র চোখে মেয়েটার দিকে তাকিয়ে থেকে কণ্ঠে একরাশ সন্দিগ্ধ ঝাঁজ ঠেলে জিজ্ঞাসা করল, তুই নাকি অসুস্থ? আকাশ থেকে টপকানোর ভঙ্গিমা করল মাহি। আশ্চর্য কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, এত বড় তরচাটা মিথ্যে কথাটা বলতে একটুও বাচ্ছে না আপনার? সহসা তীক্ষ্ণ হলো মুগ্ধের বাদামি চোখ জোড়ার দৃষ্টি।
যে দৃষ্টির অন্তরালের সত্য উন্মোচনের প্রখর প্রয়াস বিদ্যমান। বিচক্ষণ মানব একে একে দু মেলালো মনে মনে। দৃঢ় জলখানা শক্ত করে ফুটিয়ে ঘাড় বাঁকালো এদিক ওদিক। সপ্তদর্শী হাঁ করে দেখল শুধু। তার বাকশূন্য জিভ ঠেলে ঠোঁটের ডগায় কথা পৌঁছানোর আগেই যুবক ঘটায় আর এক কাণ্ড। নির্লিপ্ত ভঙ্গিমায় তক্ষুনি এক হাতে মেয়েটাকে তুলে নিল কাঁধে। এহেন অতর্কিত কাণ্ডে হকচকায় বোকা মানবী। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে ভরকানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এ কি, আপনি আমায় কাঁধে তুললেন কেন? তৎক্ষণাৎ প্রতি উত্তর করবার যাচ্ছে তাই স্বভাব মাফিয়া বিস্টের নেই। মেয়েটা নিজ প্রশস্ত কাঁধে ঝুলিয়ে রেখে সে কেমন নির্বিকার ভঙ্গিতে সিগারেট উঠছেন ঠোঁটের ফাঁকে। সত্য জন্মানো লাইটারের আগুনটুকু দুহাতে আবদ্ধতায় বাতাসের ঝাপটা হতে বাঁচিয়ে কুচিয়ে সিগারেটের শেষ ভাগে ধরেছে। মুখ ভর্তি ধোয়া টানল যুবক, অতঃপর গমগমে গলায় আড়ল, ছাদে থেকে কি এমন ঝান্ডা করবি বান্দির মেয়ে? ছাদের থেকে কি এমন ঝান্ডা গাড়বি বান্দির মেয়ে? সহসা মুখ কুচকে নিল মাহির। তিক্ততা ছেয়ে গেল কোণঠায়। মেয়েটা কেমন সাজ দেখিয়ে পর মুহূর্তে বলল, নিচে নামান বলছি, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারবো। কথাটা কানে তুলেনি মুগ্ধ। ভাবলেশহীন ভঙ্গিমা পায়ে গতি টেনে সিগার ফুঁকতে ফুঁকতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আর আমি এখনো মরিনি রে বান্দির মেয়ে। বাদরের মতো ধেই ধেই করে নেচে কুদে পা দুটোকে নিশ্চয়ই ব্যথা করেছিস। সো এবার চুপচাপ পড়ে থাক কাঁধে। সপ্তদর্শী বুঝে গেল লোকটাকে আর বাড়তি কিছু বলে লাভ নেই। ব্যর্থতায় সে চুপচাপ পড়ে রইল মানবের কাঁধে। কিয়ৎক্ষণ পেরোতেই তার মনের কোণে উত্থাপিত হলো একখানা সাহসী প্রশ্ন। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গিলল মাহে। আমতা আমতা করে পরিশেষে মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু জীবের ডকায় এনে আওড়ালো, আপনি কি করছেন? কোরিয়া থেকে? আপনার কি হয়েছে? কোরিয়া থেকে ফিরে এসে এমন বিহেভ করছেন কেন আপনি? পা দুটো চলমান মুগ্ধের। মেয়েটার কাঁধে নিয়ে মাত্র প্রবেশ করলো এলিভেটরে। নির্বিকার ভঙ্গিতে দুহাত পকেটে গুজে শুধালো, কেমন বিহেভ করছি বান্দির মেয়ে? উত্তর সাজাতে ব্যস্ত মাহি। খানিকক্ষণ অস্থিরতায় কামড়ালো নিষ্ঠোট, অতঃপর মনের কোণে একরাশ সাহস সঞ্চয় করে মিনমিনিয়ে বলল, এক কথায় অদ্ভুত। বারবার বারণ করা সত্ত্বেও ছুঁয়ে দিচ্ছেন আমায়। সহসা কালের জিভ ঠেকালো, বাঁকা হাসলো ছোট মানব। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার শুদ্ধ এ রাশভারী কণ্ঠে শুধালো, তোকে নিশ্চয়ই এখানে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আনিনি বান্দির মেয়ে। ভ্রুগোটায় মাহি। ললাটের চামড়া গোটাকতক সন্দিগ্ধতার ভাস ফেলে জিজ্ঞাসা করে ওঠে, মানে? এ পর্যায়ে বাহাতটা পকেটের থেকে বার করে মুগ্ধ। ঠোঁটের ফাঁকা হাতে সিগারেটটা আলগোছে নামিয়ে এনে কুটিল কণ্ঠে আওড়ালো, তোর শাস্তির স্থায়িত্ব খুব একটা বেশি নেই বান্দির মেয়ে, বড় জোর আর মাত্র 18 দিন। থমকায় মাহি। উদ্বিগ্ন মন তার ভাবতে বসল, 18 দিন পর কি হতে চলেছে? আর শাস্তি? তার কোন শাস্তির কথা বলল নির্দয় লোকটা? বহুক্ষণ ভেবেও কুল কিনারার নাগাল পায়নি সপ্তদর্শী। অবাধ্য বিধির বাম প্রশ্ন ছুড়ল, এর অর্থ কি বিস্ট? আর মাত্র 18 দিন পর কি হবে? আপনি কি করতে চাচ্ছেন আমার সঙ্গে? গা ছাড়া ভাব ধরল মুগ্ধ। ঠোঁটের কাছে সিগারেট নিয়ে শুধালো, নাথিং। যুবকের এহেন প্রত্যুত্তরে দাঁত খিঁচল মাহি। বৃতৃষ্ণা বলে বসল, আপনি ভীষণ খারাপ বিস্ট। দাঁতের সনে ঠোঁট পৃষ্ঠ রুড়ো মানব। ততক্ষণে এলিভেটর এসে দাঁড়িয়েছে 3 তলার প্রশস্ত করিডোর সম্মুখে। এলিভেটরের আবদ্ধ কাচের দোয়াতটা খুলে যেতেই বাইরে পা রাখল মাফিয়া বিস্ট। দুহাত ফের পকেটে গুজে কম গমে গলায় শুধালো, ওয়েল, আই নো দ্যাট। এবার নতুন কিছু বল বান্দির মেয়ে। মুখ কুচকিয়েছে মাহি। পাথরের মানবের সনে আর কথা বাড়াবে না বলে পণ করেছে মনে মনে। গাল ফুলিয়ে পড়ে আছে যুবকের কাঁধে। সামনে থেকে সরে যায় অ্যালেস। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ বাঁকা হাসলো কেবল। বাহাতে ধরে রাখা বন্দুকখানার ধাতব নলটা ফের দাবালো এডউইনের পেট বরাবর। শক্ত চোয়ালে বিড়বিড় কণ্ঠে শুধালো, বাড়াবাড়ি দেখলি কি রাস্কেল? এ তো সবে শুরু। চোয়াল শক্ত হলো এডউইনের। মুখায়বে ছেয়ে গেল অদৃশ্যের আগুন। গম্ভীর পুরুষ দাঁত কটমটিয়ে তক্ষুনি এক অগ্রাসী থাবায় চেপে ধরল অ্যালেক্সের চোয়াল।
কণ্ঠে আগুন ঢেলে যেই না কিছু আওড়াবে অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে ঠেকলো অদূরে 3 তলার করিডোর পানে। মুহূর্তে থমকায় এডউইন। পরিবর্তন নামলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। হাতের থাবা আগলা হলো বেশ। ঠোঁটের কোণে আচমকা লেপটে গেল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। অ্যালেক্স ও ভ্রুকোটায় এডউইনের এরূপ ভাবভঙ্গিতে। শ্যামপুরুষ তৎক্ষণাৎ নিজের চোয়ালখানা এডউইনের হাত থেকে এক ঝটকায় ছাড়ালো। অতঃপর নিজেও এডউইনের দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে তাকালো করিডোর পানে। আর অমনি এক অবিশ্বাস্য দৃশ্য অক্ষিপুটে ধরে দিতেই মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো অ্যালেক্সের। বিস্ময়ে লেপটে গেল সম্পূর্ণ মুখে হবে। দ্য গ্রেট রুচি কিংয়ের কাঁধে এক সাধারণ মেয়ে মানুষ পড়ে আছে, আর রুচি কিং কিনা নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অবিশ্বাস্যতায় বুঁদ হয়েছে অ্যালেক্স। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না মানব। পেছন থেকে তক্ষুনি একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল তার কাঁধ। কানের কাছে মুখ নামিয়ে হিসিয়ে বলল, দাবার গুটি কিন্তু উল্টো গিয়েছে অ্যালেক্স। স্বয়ং রুচি কিং ওরফা মাফিয়া শ্যাডো মনস্টারের যে মেয়েকে নিজ কাঁধে উঠিয়েছে তাকে সাধারণ ভাবার অসাধারণ ভুল করো না। করো কি করে? ঘটে বুদ্ধি নেই? মস্কো, রাশিয়া। সুর অফ ক্যাফে। সব ট্রান্সপারেন্ট কাচের দেয়ালে লাগোয়া একখানা গোলাকার টেবিলে গা ঘেঁষে বসে আছে মায়াঙ্ক। নিশ্চিরচেনা খসখসে আবৃত যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসিয়ে কফির কাপের নীল রঙা গ্লাসের আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো আর কাচের দেয়াল গলিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে অদূরে অ্যাম্বাসি অফ বাংলাদেশ এর অফিস পানে। মাঝে মধ্যে ডান হাতের কবজি উল্টে দেখছে স্থানীয় সময় কতটুকু পেরোলো কে জানে। অপেক্ষায়িত যুবক এখনো বসে আছে আগের ন্যায়। অদূরে অ্যাম্বাসির সদর দরজাটা খুলল ইতোমধ্যেই। সেখান থেকে এক রাশিয়ান তরুণী বেরিয়ে এলো হাসি মুখে। তার হাতে 2টো কাগজ এবং একখানা প্যাকেট। তাকে দেখা মাত্রই শিরদাঁড়া সোজা হলো মায়াঙ্কের। সে কেমন ব্যস্ত ভঙ্গিতে উঠে গেল বসা ছেড়ে। তড়িঘড়ি করে কফি শপ থেকে বেরিয়ে এসে পা বাড়ালো তরুণীর পানে। তরুণী হাসছে মিটমিটিয়ে। সুশৃঙ্খল ব্যস্ত যুবক নিজ দুহাত হুডির পকেটে গুজে এগোচ্ছে। মিনিট 5-এর মধ্যে মেয়েটার পাশ কাটিয়ে চলে যাবার পথ আচানক পকেট থেকে হাত বের করে এনে তরুণের হাতে থাকা কাগজপত্রের এক খবলায় ছিনিয়ে নেয় মায়াঙ্ক। তার পায়ের গতি জোরালো। তরুণীও না থেমে চলে গেল উল্টো পথে, হাতে প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে। মায়াঙ্ক এবার পা বাড়ালো অদূরের ফোন বুথের দিকে। শূন্য ফোন বুথ হওয়ায় খুব একটা অপেক্ষা করতে হয়নি মানবের। গড়গড়িয়ে পায়ে বুথে প্রবেশ করে ফোন তুলল কানে। পকেট হাতড়ে একখানা রুবল বের করলো, তাতে ঢোকালো ফোনের ওপাশে শূন্য স্থানে। তক্ষুনি অন হলো ফোনটা। মায়াঙ্ক কোনোরূপ কাল বিলম্ব না করে দক্ষ আঙুলে বোতামগুলো ফোনে চাপলো। ফোনের বোর্ডে অতি পরিচিত একখানা বাংলাদেশি নাম্বার টুকে কল লাগালো কমান্ডার। রিং হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে যুবকের অস্থিরতায় বিড়বিড় করে আওড়াচ্ছে। পিক আপ দ্য ফোন রোদ। ঢাকা, বাংলাদেশ। স্থানীয় সময় রাত 12টা বেজে 14 মিনিট। অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচ থেকে ঢাকা নিচে ঢেকে থাকা ছাদে দাঁড়িয়ে আছে রৌদ্র। দুশ্চিন্তায় এক হাত পকেটে গুজে অন্য হাতে অনবরত ফুঁকছে সিগারেট। তার ঠায় দৃষ্টি আপাতত অদূরে অন্ধকারে ফাঁকা রাস্তায় নিবদ্ধ। এহেন নীরবতার মধ্যে থাকা পরিবেশে আচানক বাগড়া দিয়ে বসল শ্যামবর্ণের সুদর্শন পুরুষটার ফোনটা। সে কেমন পকেটের অভ্যন্তরে লুকিয়ে থাকা কর্কশ শব্দে বেজে উঠেছে। দেখো, রোজও ফুকোটায়। তিতি বিরক্ততায় মুখ কুঁচকে ফোনটা পকেট থেকে হাতড়ে বের করে এনে সম্মুখে দাঁড় করাতেই দেখল রাশিয়ান নাম্বার। অমনি ব্যস্ততা বাড়ল মানবের। চটজলদি কলের রিসিভ করে অপশনে আঙুল চেপে ফোন চাপলো কানের কাছে। অস্থির গলায় শুধালো, মায়াঙ্ক? ফোনের ওপাশে থাকা গম্ভীর পুরুষের ছোট্ট জবাবে সন্তুষ্ট নয় রৌদ্র। গম্ভীর মুখে কেমন অনবরত প্রশ্ন ছুড়ল, তোর ফোনে কি হয়েছে? বহুবার ট্রাই করেছি, একটাবার কল ঢুকলো না। শোন, কাগজগুলো কালেক্ট করেছিস? আগে বল, পৌঁছেছে তো কাগজগুলো? ম্যাং তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি। হাতে থাকা কাগজপত্রের পানে এক পলক সরু দৃষ্টি তাকিয়ে থাকে। গমগমে গলায় প্রত্যুত্তর করলো, পেয়েছি। সবটা ঠিকঠাক মতো দিয়েছিস তো?
বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল রৌদ্র। আকাশের পানে দৃষ্টি তাক করে আনমনে শুধালো, মাহির ছবি, জন্ম নিবন্ধনের কার্ড, চাচুর এনআইডি কার্ড সবই দিয়েছি, তুই চেক করে দেখ। আর শোন মায়াঙ্ক, যত তাড়াতাড়ি পারিস মাহির পাসপোর্ট রেডি করে ফেল। একবার মির্জা শান মুগ্ধের কারাগার থেকে ওকে বের করে আন শুধু, তারপর ওকে দেশে ফিরিয়ে আনার কাজ আমার। ওপাশে থাকা গম্ভীর মুখ পুরুষ তক্ষুনি কপাল ঘোচালো। রৌদ্রর মুখোশ নিংড়িত বাক্যটুকু ধরে বাজখাই কণ্ঠে বলে ওঠে, এই নাম উচ্চারণ করেছিস কেন? ভরকায় রৌদ্র। মায়াঙ্কের এমন কথায় জের ধরতে না পেরে অবাধ্য ছাপ লেপটালো তার সুদর্শন মুখখানায়। কণ্ঠে নামলো সন্দিগ্ধ গম্ভীর যে ছাপ। সে কেমন ফ্রু কুচকে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, মানে কোন নামের কথা বলছিস তুই? এহেন প্রত্যুত্তরে খানিক বিরক্ত হলো মায়াঙ্ক। হুডির ছাতার আড়ালে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে চাপা স্বরে বলল, এই যে বারবার মির্জা শান বলছিস, এই নাম উচ্চারণ করছিস কেন? হতভম্ব হয়ে গেল রৌদ্র। বিভ্রান্তিতে ডুবে থেকে কপাল গোছায় শুধালো, স্ট্রেঞ্জ, যে ছেলে মাহিকে তুলে নিয়ে গেল তার নাম উচ্চারণে আবার এত রাগঢাক কিসের? তক্ষুনি আকাশ থেকে পড়ল মায়াঙ্ক। বিস্ফোরিত আকার ধরেছে তার চোখ দুটো, মাথায় জ্বলে উঠেছে এক পলসা আগুন। ছেলেটা কেমন বিরক্তিত কণ্ঠায় চিবিয়ে চিবিয়ে আড়ালো, হ্যাভ ইউ গন ম্যাড রোদ? যে ব্যক্তি 31 বছর আগে মারা গিয়েছে সে কিভাবে আমার সানভার্টকে তুলে আনবে রাশিয়ায়? যত সব পাগলের প্রলাপ। এহেন কথায় চার পরাণী ন্যায় অবাক হয় হতবাগা তার শীর্ষে পৌঁছল রৌদ্র। বিস্ময়ে আগলা হলো তার চোয়াল। হতবাক কণ্ঠফ্রে অস্পষ্ট বেরোলো, হোয়াট দ্য হেল আর ইউ ট্রাইং টু সে মায়াঙ্ক? মুগ্ধ নিজেকে মির্জা শান মুগ্ধ বলে পরিচয় দিয়েছে সবার কাছে। এখন তুই কি না বলছিস এ নামের লোক 31 বছর আগেই মারা গেছে? এটা কি করে সম্ভব? তাছাড়া সে কেন একজন মৃত ব্যক্তির নাম ব্যবহার করলো? উদ্বেগ বাড়ল মায়াঙ্কের। বিচক্ষণ মস্তিষ্কে জন্মালো জন্য প্রশ্ন। রোদের অমন প্রশ্নে উত্তর না দিয়ে সে উল্টো বলে বসল, পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও আধির রায় কেন একটা সময়ের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার নাম ইউজ করলো নিজের নামের সঙ্গে? যে ব্যক্তির নাম মুছে দেওয়া হয়েছে সকল অনলাইন পোর্টাল থেকে সে ব্যক্তির নাম নিয়েই এহসান পরিবারের মেয়েকে তুলে আনার রিজনটা কি? এ আবার কোন নতুন কুলুত্থাদার রোধ? আমরা কি তবে ভুল মরিচিকার পেছনে ছুটছি এতদিন? সহসা একই রকম চিতনায় কুবকাত রৌদ্র। নতুন তথ্যে হাঁসফাঁস করছে সুদর্শন। অস্থিরতায় অস্থিতিশীল পায়ের কদমে উল্টো ঘুরতেই আচানক তার দৃষ্টি কাড়ল ছাদের সম্মুখ দুয়ারের কোণে গা সিটিয়ে দাঁড়িয়ে থাকা এক অবয়বের দিকে। মুহূর্তে স্থবির হলো রৌদ্র। কান থেকে ফোনখানা নামিয়ে গুরু গম্ভীর কণ্ঠে উঁচিয়ে ডাক পড়ল, কে ওখানে? তৎক্ষণাৎ অবয়বের নড়াচড়া বাড়ল। ধীরে ধীরে আলোর বিপরীতে ছুটতে লাগলো সে। রৌদ্র থামেনি। যুবক তক্ষুনি পায়ের গতি বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে এলো ছাদের দরজার কাছে। দ্রুত পদে সিঁড়ি বেয়ে নামতে নামতে খেয়াল করলো কেউ একজন গায়ের ওপর একখানা কালো রঙার শাল পেঁচিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রৌদ্র থামলো এবার। মুহূর্ত ব্যয়ে ওপরের সিঁড়ি থেকে এক লাফে নেমে এসে হাজির হলো গা ঢাকা অপরাধীর পানে। তক্ষুনি পায়ের গতিতে রুখ পড়ল অপরাধীর। সুদর্শনের তেজীয়মান বাড়ল, চোখ দুটো অদৃশ্য আগুনের তীব্রতা তার পানে তাক হতেই থমকে গেল সে। রৌদ্র এক মুহূর্ত স্থবির থেকে পরক্ষণেই সম্মুখে ব্যক্তির গা থেকে একটানে খুলে আনলো শালটা। আর অমনি অক্ষপটের সামনে অতি পরিচিত একখানা মুখ দৃশ্যমান হতেই যুবকের কণ্ঠ ফুরে অস্পষ্ট বেরোলো, তুমি? গায়ে একখানা দামি স্যুট, পায়ে এঁটেছে দামি বুট। আজ ভীষণ পরিপাটি কায়দায় সেজেছে এডউইন। হাতে একখানা কালো রঙা সুটকেস নিয়ে হাঁটছে সে। প্যালেসের নিচে তলার সরু করিডর ছেড়ে লাউঞ্জে পা রাখতেই তার নজর গিয়ে ঠেকল অদূরের ডাইনিং স্পেসের দিকে। অগ্রসর হতে থাকা ডক্টর হায়ার পানে। মেয়েটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার এহেন অদ্ভুত হাঁটার ভঙ্গিমা দেখে ভ্রু গোছালো এডউইন। তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে গমগমে স্বরে ডাকল, হায়া। সহসা থমকে দাঁড়ায় হায়া। ডাকের উৎস খুঁজতে ঘাড় বাঁকিয়ে যেই দেখলো এডউইনকে, অমনি ঘাড় নুইয়ে নিল বেচারির। দৃষ্টি লুকালো অবিন্যস্ততায়। এহেন কাণ্ডে ভ্রুদয়ের মাঝে ভাঁজের ছাপ গাঢ় হলো এডউইনের।
পায়ের গতি হলো অগ্রসর। দামি বুটজোড়ার মচমচে শব্দ তুলে গম্ভীর মানব এসে দাঁড়ালো হায়ার মুখোমুখি। গম্ভীর সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার পায়ে? এভাবে ঘুরে ঘুরে হাঁটছো কেন? অভ্যন্তরের ভরকায় হায়া নিয়ে রাখা ঘাড়টা আরও খানিকটা নুয়ে নিয়ে আমতা আমতা স্বরে বলল, কোথায় এডউইন? এমন কিছু না তো। দৃষ্টি তীক্ষ্ণ হলো এডউইনের। দ্রুত কণ্ঠে ফের বলল, তার মানে আমি ভুল দেখছি বললে? সহসা হাতকে ওঠে হায়া। তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে এডউইনকে শুধরে বলে ওঠে, না না, আমি তা বলিনি। আমি আসলে একটু অসুস্থ, পেট ব্যথা করছে, তাই হয়তো। বাকিটুকু শেষ করবার ফুরসত পেল না পারস্য সুন্দরী। এর আগেই তার সম্মুখে হাত উঠিয়ে বাছাতল এডউইন। মেয়েটার কথার মাঝে বাহাত ঢুকিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলে বসল, থাক, হয়েছে, ওষুধ খেয়ে নিও। শুনল হায়া। বাধ্যতায় ঘাড় কাত করলো একটুখানি। এডউইন কেমন গম্ভীর মুখে সরে গেল সেখান থেকে। এদিকে একজোড়া রাগান্বিত চোখ যে সেই কতক্ষণ ধরে এই মানবীর কথোপকথন দূর থেকে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে খবর থোড়াই আছে তাদের। মিলা নামক তরুণীর মলিন মুখখানায় হয়েছে রাজ্যের আধার। তার দুহাতে খামচে ধরেছে জামার দুপাশের অংশ। রাগান্বিত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, এটা ঠিক করনি হায়া, ইউ উইল পে ফর দিস। রাতের আধারে ডুবেছে রাশিয়ান কনস্ট্যান্ট অঞ্চল। বাদবাকি আধারাচ্ছন্ন সাইড রাস্তার আশেপাশের লোক সমাগম শূন্যের কোঠায়। এহেন অন্ধকার রাস্তায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এডউইন। কবজি উল্টে তাকিয়ে আছে নিজ কবজি সন্ধিতে আটকে থাকা কৃত্রিম আলোয় পরিপূর্ণ ঘড়ির কাঁটার পানে। রাত 9টা বেজে 23 মিনিট। কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের কথা ছিল আরও 10 মিনিট পূর্বে, অথচ তার এখনও কোনো খোঁজ খবর নেই। এহেন দায়িত্বহীনতা দেখে মেজাজ খিঁচল এডউইনের। এক হাতে ধরে রাখা সুটকেজের হাতলে আর একটু চাপ বসিয়ে যুবক গতি টানল পায়ের। অন্ধকারে দুকদম হাঁটতেই আচানক পেছন থেকে নিক্ষিপ্ত হলো গাড়ির হেডলাইটের আলো। মুহূর্তেই দাঁড়িয়ে গেল এডউইন। সহসা শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। একখানা ল্যাম্বরগিনি নীরবে এগিয়ে আসছে। অসাধারণ গতি থামিয়েছে রাস্তার অপোজিটে। এডউইন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। কিয়ৎক্ষণ বাদে গাড়ির ব্যাকসিট থেকে নেমে এলেন এক ভদ্রবেশী অভদ্রলোক। মুখ ভর্তি হাসি তার। সদ্য ছাঁটাই করা চোয়ালখানা হেডলাইটের আলোয় চিকচিক করছে কেমন। ভদ্রলোক দ্রুত পায়ে ছুটে এলেন এডউইনের নিকট। গাল ভর্তি হাসি টেনে প্রথমেই নিজ কর্মে লজ্জিত হবার সুরে বলে উঠলেন, সরি মিস্টার, খুব ওয়েট করলাম মনে হচ্ছে। এডউইন গা করল না। গম্ভীর মুখে চোয়াল শক্ত করে সেভ বলল, আই জাস্ট হেট দোজ কাইন্ড পিপলস হু ওয়েস্ট মাই টাইম। সহসা দাঁতের চিপায় জিভ বসালো ভদ্রলোক। নিজ ভুল স্বীকার করে ফের আওড়ালেন, এক্সকিউজ মি, সরি মিস্টার, বাট আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। ভ্রুকোটায় এডউইন গম্ভীর মুখে জিজ্ঞাসা করে ওঠে, বাট আমি এখানে সারপ্রাইজ নিতে আসিনি থমাস, আমি এসেছি ডিল ফাইনাল করতে। রহস্যময় বাঁকা হাসলেন থমাস। আলগোছে চোখ থেকে খুলে আনলেন চশমাটা। বাঁকা দৃষ্টিতে এডউইনের মুখপানে তাকিয়ে থেকে আচানক অদূরে গাড়ির কাছ থেকে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠ, ডিল তো আমরা ফাইনাল করবো এডউইন, তাও তোমার সঙ্গে, পার্সোনালি। ভরকায় এডউইন। সহসা নেত্র ঘোরায় গাড়ির পানে। হেডলাইটের আলোয় মৃদু সমতায় দেখা যাচ্ছে এক যুবকের অবয়ব। গাড়ির কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। পায়ের গতি ঠায় তার। এডউইনের চোখে ছোট করলো। এরই মধ্যে পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে এক ধাতব নলের তীব্র আঘাতে থেতলে দিল এডউইনের পিঠ। মুহূর্তেই ব্যথার তীব্রতায় বেচারির হাতের মুঠো থেকে ছিটকে পড়ল সুটকেসটা। হাঁটু দুটো নিজের অবস্থান ঠেকালো মাটিতে। পেছন থেকে অগণিত আঘাত এখনও বসে যাচ্ছে এডউইনের পিঠে। থেতলে যাচ্ছে পিঠের হাড় মাংস। সর্বাঙ্গে বসেছে আঁচড়। তাজা লহুর উপস্থিতিতে ভেসে যাচ্ছে এডউইনের গা। তবুও গম্ভীর মানব হাল ছাড়েনি। স্যুটের ভেতরে হাত ঢুকিয়ে একখানা রিভলভার বের করে এনে অনবরত গুলি ছুড়ে
সামনে পেছনে, এতে কারো গায়ে লাগলো কিনা কে জানে। আচমকা আর একটি ধাতব নলের তীব্র আঘাতে সে মুচড়ে পড়ল এডুইনের গাল বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তক্ষুনি জমিনে ছিটকে পড়ল এডুইন। গালের চামড়া জ্বলছে তার, ব্যথায় তীব্রতায় অবশ হচ্ছে শরীর। ভিন্ন রঙা ঝাপসা চোখ দুটোর ক্ষীণ স্পষ্টতায় বড্ড কাছে দৃশ্যমান হলো কিছু পরিচিত মুখ। নিক দাঁড়িয়ে আছে তারই সম্মুখে, যুবকের হাতে একখানা ধাতব নল। সে কেমন ঠোঁট পিষে হাসছে দেখো। এডুইন শুয়ে শোয়া থেকে উঠতে নিলেই নিক বসালো আর এক ঘা। তক্ষুনি আর এক ধাপ মুচড়ে গেল এডুইন। মাথাটার বদ্ধ আঘাত পেয়েছে গম্ভীর পুরুষ। ওদিকে নিক কেমন বাঁকা হেসে এক হাঁটু নামিয়ে বসলো এডুইনের মুখের কাছে। ঘাড় বাঁকিয়ে অতি শান্ত ভঙ্গিতে হাতে থাকা ধাতব নলের আগাটুকু এডুইনের সম্পূর্ণ মুখাবেগ ঘোরাতে ঘোরাতে বলল, মনস্টারকে না জানিয়ে আমাকে মেরে দ্য লোয়ান গ্রুপের গ্যাংস্টার হতে চেয়েছিলি এডুইন? সো স্যাড। নিজেকে বড় তিসমার ভাবিস নাকি? বলতে বলতে আচমকা শক্ত হাতে এডুইনের মাথার তালুর চুলগুলো খামচে ধরে নিক। চুলগুলো চোখে মুখে আগুন লেপটে চিরবির কণ্ঠে বলে ওঠে, ইউ বাস্টার্ড! একমাত্র মনস্টার রাইট হ্যান্ড বলে তোকে ছাড় দিয়েছিলাম এতদিন, না হলে তোর মতো চুনোপুটিকে মারা খুব একটা বড় বিষয় না আমার জন্য। বাই দ্য ওয়ে, আজ না হয় তুই মর, অ্যান্ড ট্রাস্ট মি, খুব শীঘ্রই তোর সাথী হিসেবে মনস্টারকে পাঠাবো আমি। এহেন কথায় না চাইতেও ফোকলা হাসল এডুইন। জমিনে গা লুটিয়ে পড়ে থেকে দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়ালো, নাইস ড্রিম নিক। মনস্টারকে কেন, পারলে তার একটা ভাল ছিঁড়ে দেখাস। সহসা অট্টহাসিতে ফেটে পড়ে উপস্থিত সকলে। নিকও তাল মিলিয়েছে সবার শনে। হাসার এক ফাঁকে নিক কেমন কুটিল কণ্ঠে বলে ওঠে, ইউ নো না এডুইন, মানুষকে মারে তার দুর্বলতা। অ্যান্ড ফাইনালি মনস্টারের একটা দুর্বলতা রয়েছে। শত হলেও দিন শেষে সে মানুষ, দুর্বলতা থাকবেই, তাই না? দেখা যাক মনস্টারের দুর্বলতায় মনস্টারের মৃত্যুর কারণ হয় কিনা। হাতকে উঠে এডুইন। এত বড় একটা গোপন সত্য নিকের কণ্ঠে শুনে হতভম্বতায় ডুবেছে সে। নড়চড় বাড়িয়েছে শরীরের। নিক হাসলো, তক্ষুনি পা ঘুরিয়ে চলে গেল গাছের কাছে। দুহাতে সামান্য তালি বাজাতে কোথা থেকে যেন ছুটে এসছে এক বহর গার্ডস। সকলের হাতে স্নাইপার। একযোগে রাস্তার একপাশে সারিবদ্ধ আকারে দাঁড়িয়েছে তারা, স্নাইপারের ধাতব নল ছেঁকিয়ে এডুইনের পানে। ততক্ষণে সিগার ধরিয়েছে নিক। মুখভর্তি সিগারের কুলুষিত ধোঁয়া ছাড়তে ছাড়তে সকলকে হুকুম ছুড়ে বলে ওঠে, ফায়ার! মুহূর্তে স্নাইপারের ড্রিলিংয়ের আঙুল চুকলো সবার। একযোগে অগ্নিশিশা যেই না ছুড়বে এডুইনের দিকে, অমনি কোথা থেকে যেন হাওয়ার দিকে ছুটে এলো একখানা কালো রঙা হাই বুটের প্রুফ এইচইভি গাড়িটা। এসে থামলো এডুইনকে ব্লক করে। অদূরের সবার ভরকায় এহেন কাণ্ডে নিক তৎক্ষণাৎ ফের আদেশ ছুড়ল, ফায়ার কর! মুহূর্তে অগ্নিশিশার তুমুল বর্ষণ গর্জে উঠল চারপাশ। সবগুলো গুলি এসে বাদ সাধল কালো রঙা এসইউভির গায়ে। গাড়ি ভেদ করে একটা গুলিও ঢোকবার শান্তি পাচ্ছে না। এদিকে হুট করে এডুইনের সামনে গাড়ির ব্যাক সিটটার দুয়ার খুলে গেল। সেই সঙ্গে খুলল গাড়ির মালিকের পাশের দরজা। পরক্ষণেই দৃশ্যমান হলো ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রাখা মাফিয়া শ্যাডো মনস্টার। এক হাতে তার গাড়ির স্টিয়ারিং, অন্য হাতের লাগামে গাড়ির দরজা খোলা। এক হাতে তার গাড়ির স্টিয়ারিং, ডান হাতের লাগামে গাড়ির দরজা খোলা। এডুইন হতভম্ব চোখে তাকিয়ে রইল কেবল। এদিকে রুটো মানব তখন বাজখাই কণ্ঠে বলল, চলো ওঠ বান্দির ছেলে, গাড়িতে বস। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। কেমন লাগলো পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।